যদি আপনি 2026-এ একটা সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করছেন, তো বন্ধুরা এই বছর কিন্তু ব্যাংকিং এ একটা রিসেট হতে চলেছে। এপ্রিল 1, 2026-এ RBI এবং ফাইন্যান্স মিনিস্ট্রি মিলে এমন একটা রুলস বার করেছে যেটা আপনার টাকা তোলার নিয়ম থেকে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়া পর্যন্ত কিন্তু এফেক্ট করতে পারে। আমি লক্ষ্য করেছি যে বেশ কিছু মানুষজন কিন্তু আগের নিয়মগুলোর উপর ভরসা করে বসে আছে, কিন্তু বিশ্বাস করুন 2026-এ না ব্যাংকিংটা একেবারে বদলে যেতে চলেছে। আজ আমি এই ভিডিওতে না 7-8টা এমন কিছু চেঞ্জেস এর ব্যাপারে ডিসকাস করব যেটা সবাইকে না একটা ডিরেক্ট ইম্প্যাক্ট করবে। এই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটা ছোট ভুলও কিন্তু আপনার লাখ টাকার ক্ষতি করে দিতে পারে। প্রথম হলো UPI ATM উইথড্রলস। সব থেকে প্রথম আপডেটটা সেই সব মানুষদের জন্য যারা কার্ডলেস ক্যাশ ব্যবহার করেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকাল ATM এ QR কোড স্ক্যান করে UPI থেকে ক্যাশ বার করে নেওয়াটা কতটা সোজা হয়ে গেছে। এখনো অব্দি আমাদের এটা মনে হয় যে এটা তো ডিজিটাল, তো ব্যাংক আমাদের থেকে কার্ডের ফ্রি লিমিট চার্জেসটা নেবে না, কিন্তু এখন কিন্তু খেলাটা বদলে গেছে। প্রাইভেট সেক্টরের বড় বড় ব্যাংক যেমন কি HDFC ব্যাংক এটা কনফার্ম করেছে যে UPI বেসড ক্যাশ উইথড্রলস এখন আপনার মান্থলি ফ্রি ট্রানজাকশন লিমিটে কিন্তু কাউন্ট হবে। HDFC এটা শুরু করেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু বাকি ব্যাংকগুলো এই একই জিনিস করবে। তাহলে চলুন এটাকে একটু ডিটেলসে বুঝিয়ে দিই। ধরে নিন আপনার ব্যাংক আপনাকে মাসে 5টা করে ফ্রি উইথড্রলস দিয়ে থাকে আপনার ATM এ। তো আগে কি হতো, আপনি 5 বার কার্ড থেকে পয়সাটা বার করতেন আর তারপরে UPI থেকে ক্যাশটা নিতেন। তো UPI-টা ফ্রি থাকতো, কিন্তু এখন যদি আপনি 3 বার কার্ডটা ব্যবহার করেন আর 2 বার UPI থেকে QR কোড স্ক্যান করে ক্যাশটা নেন, তাহলে আপনার 5টা ফ্রি ট্রানজাকশন কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে আপনি কার্ড ব্যবহার করুন বা UPI, আপনাকে কিন্তু 23 টাকা প্লাস GST প্রতি ট্রানজাকশনে দিতে হবে। মেট্রো সিটিজ যেমন কি মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এইসবে অন্যান্য ব্যাংকের ATM এ শুধুমাত্র 3টে ট্রানজাকশনই আপনি ফ্রিতে পাবেন, আর নন মেট্রো সিটিজে কিন্তু 5টা। ব্যাংক এখন ডিজিটাল ক্যাশ আর ফিজিক্যাল কার্ড ক্যাশের মধ্যে ফারাকটাকে কিন্তু শেষ করে দিচ্ছে। তাদের লজিকটা কিন্তু সিম্পল, যে ক্যাশ হ্যান্ডেল করার কস্টটা কিন্তু অতটাই লাগে, সেটা আপনি কার্ড সোয়াইপ করান বা QR কোড স্ক্যান। তো এখন থেকে ক্যাশটা বার করার সময় শুধুমাত্র এমার্জেন্সিতেই আপনি UPI-টা ব্যবহার করবেন, না হলে কিন্তু প্রতি ট্রানজাকশনে 25 টাকা করে দিতে হবে। নাম্বার 2, প্যান রুলস এবং ক্যাশ লিমিট। তো বন্ধুরা এই পয়েন্টটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, আর এখানেই কিন্তু বেশিরভাগ মানুষজন ফেসে যায়। 2026-এ ক্যাশ ট্রানজাকশনকে নিয়ে রিপোর্টিংটা এতটাই টাইট হয়ে গেছে যে আপনার প্রতিটা বড় খরচা কিন্তু ডিরেক্টলি ইনকাম ট্যাক্সের ড্যাশবোর্ডে দেখানো হবে। আপনারা হয়তো নিউজে দেখেছেন যে আধার কার্ডের ইম্পর্টেন্সটা কম করে দেওয়া হচ্ছে, আর প্যান কার্ডটা কিন্তু বেশ জরুরি হয়ে উঠছে। এখন প্যান কার্ডের ইম্পর্টেন্সটা কিন্তু অনেক জায়গায় ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। আপনি যদি কোনো গাড়ি কিনছেন বা বেচছেন, তাহলে কিন্তু প্যান কার্ডটা একেবারেই ম্যান্ডেটরি। আর শুধু গাড়ি কেন, যে কোনো হাই ভ্যালু স্পেন্ডিং হতে পারে, সেটা লাক্সারি ঘড়ি হোক বা কোনো দামি ফার্নিচার, ব্যাংক বা মার্চেন্টকে কিন্তু তৎক্ষণাৎ আপনাকে রিপোর্ট করতে হবে। রিপোর্টিংটা এখন এতটাই টাইট হয়ে গেছে যে আন্ডার দ্য টেবিল ডিল করা কিন্তু একেবারেই ইম্পসিবল হয়ে গেছে। এটা ডিরেক্ট ইম্প্যাক্টটা এটাই যে কেউ যদি এতটুকু হাই ভ্যালু ট্রানজাকশন করে, তো ব্যাংক সেটা ডিরেক্ট রিপোর্টিংটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে করে দেবে, আর IT ডিপার্টমেন্ট কিন্তু তারপরে আপনার ইনকামটাকে ভেরিফাই করবে। কিন্তু এই হাই ভ্যালু ট্রানজাকশনের মানেটা কি? আপনি যদি একটা সেভিংস অ্যাকাউন্টে 1 বছর ধরে 10 লক্ষ টাকার বেশি ডিপোজিট করে থাকেন বা উঠিয়ে থাকেন, তো ব্যাংক কিন্তু সঙ্গে সঙ্গে IT ডিপার্টমেন্টকে একটা সিগন্যাল পাঠিয়ে দেবে। আর মনে রাখবেন এই লিমিটটা কিন্তু একটা সিঙ্গেল ট্রানজাকশনের জন্য নয়, বাকি পুরো বছরের কিন্তু কিউমিউলেটিভ লিমিট আছে। আপনি যদি 1 লাখ করে করে 10 লাখ টাকা জমা করেন, তাও কিন্তু আপনি র্যাডারেই থাকবে। আর আপনার ক্রেডিট কার্ডের বিলও যদি 1 লক্ষ টাকার বেশি হয় আর যদি সেটা ক্যাশে ডিপোজিট করতে হয়, তাহলে সেই ইনফরমেশনটাও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে চলে যাবে। রিয়েল এস্টেটের ক্ষেত্রে কিন্তু এখন ক্যাশের রোলটা শেষই হয়ে গেছে ধরে নিতে পারেন। সেকশন 269 ST অনুযায়ী আপনি কোনো মানুষের সাথে একদিনে বা একটা সিঙ্গেল ট্রানজাকশনে কিন্তু 2 লক্ষ টাকার বেশি ক্যাশ আপনি তার থেকে নিতে পারবেন না। এটার পেনাল্টিটা কিন্তু 100%। মানে আপনি ধরে নিন 3 লাখ টাকার ক্যাশ নিলেন, তো 3 লাখ টাকারই কিন্তু পেনাল্টি লাগতে পারে। ক্যাশের ব্যাপারটা বাদ দিলে আপনি যদি একদিনে 10 লাখ টাকার বেশি ট্রানজাকশন করেন ভায়া ডিজিটাল মিনস, যেমন কি NEFT, RTGS, এই সমস্ত ট্রানজাকশন গুলো কিন্তু IT ডিপার্টমেন্টের কাছে রিপোর্ট করা হবে। আপনি যদি 10 লাখ টাকার উপরে ক্যাশের FD করান, তো এই ট্রানজাকশনটাও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে রিপোর্ট হবে। এছাড়াও কিছু অ্যাডিশনাল রেস্ট্রিকশনস আছে গাড়ি কেনা, জুয়েলারি কেনা ইত্যাদির উপর। তো ইন শর্ট, যদি কেউ লার্জ ভ্যালু ট্রানজাকশন করে, আপনার কাছে কিন্তু সেই খরচাটার প্রমাণ থাকতে হবে। আর যদি IT ডিপার্টমেন্ট জিজ্ঞাসা করে বা আপনাকে কোনো নোটিশ পাঠায়, আপনার কাছে কিন্তু সেটার পুরো ব্যাকআপ বা জাস্টিফিকেশন হওয়া উচিত। নাম্বার 3, ইনকাম ট্যাক্স প্লাস
সোশ্যাল মিডিয়া। ইনকাম ট্যাক্সের ব্যাপারে যখন কথাই বলছি তাহলে একটা নতুন রুল দেখে নেওয়া যাক, যেটা কিন্তু আরো একটু বেশি ভয়ঙ্কর। এপ্রিল 2026 থেকে ইনকাম ট্যাক্সের নতুন রুলসটা কিন্তু চালু হয়ে গেছে। আর নতুন রুলস অনুযায়ী ইনকাম ট্যাক্স অফিসিয়াল কিন্তু শুধুমাত্র আপনার ব্যাংকের স্টেটমেন্টটা দেখবে না, তারা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াও চেক করতে পারে ভেরিফিকেশনের জন্য। এটা কিভাবে কাজ করে? নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2026 অনুযায়ী তাদের কাছে কিন্তু অথরিটি আছে যে তারা আপনার ডিজিটাল ফুটপ্রিন্টসটা চেক করতে পারে। ধরে নিন আপনি আপনার আইটিআরটা ভরেছেন, যেখানে আপনি বছরের ইনকাম 7 লক্ষ টাকা দেখিয়েছেন, কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রামে নতুন 60 লক্ষ টাকার গাড়ির সাথে একটা ফটো আপলোড করেছেন, বা আপনি প্রতি 2 মাস অন্তর অন্তর লাক্সারি ট্রিপে গিয়ে সেটা রিল বানান। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার ব্যাংকের ডেটা আর আপনার প্রোফাইল কিন্তু ম্যাচ করাবে। যদি আপনার লাইফস্টাইল আপনার ডিক্লেয়ার্ড ইনকামের সাথে ম্যাচ না করে, তো আপনার কাছে কিন্তু নোটিশ আসতে পারে সোর্স অফ ওয়েলথ এক্সপ্লেন করার জন্য। তো 2026 কিন্তু আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে ফ্লেক্স করার আগে কিন্তু আপনার অবশ্যই এটা চেক করে নেওয়া উচিত যে আপনি আপনার আইটিআর এ অত টাকা দেখিয়েছেন কি না। ইফেক্টিভলি আপনার ভ্যাকেশনের ছবিগুলো কিন্তু এখন আপনার ট্যাক্সের ডকুমেন্টস। নাম্বার 4, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। দুটো খারাপ রুলের পরে একটা ভালো রুলও দেখে নেওয়া যাক। এপ্রিল 1, 2026 RBI BSBD বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যাদের আছে তাদেরকে অনেক বড় পাওয়ার দিয়েছে। ব্যাংক সবসময় জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে চার্জেস লাগিয়ে দিত বা সার্ভিস রেস্ট্রিক্ট করে দিত, কিন্তু এখন এই সমস্ত সার্ভিস কিন্তু ফ্রি হয়ে গেছে। আনলিমিটেড ক্যাশ ডিপোজিট, আপনি যতবার চান পয়সা জমা করুন, কোনো চার্জই আপনার লাগবে না। ফ্রি এটিএম কাম ডেবিট কার্ড, এটার জন্য কিন্তু কোনো অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ লাগবে না। ফ্রি চেকবুক, বছরে একটা লিমিট পর্যন্ত আপনি চেকবুকটা কিন্তু ফ্রিতে পাবেন। ফ্রি ডিজিটাল পেমেন্ট, ইউপিআই, এনইএফটি আর আরটিজিএস এর মতো পেমেন্টে কোনো হিডেন কস্ট কিন্তু থাকবে না। এখানে কিন্তু মিনিমাম ব্যালেন্স রাখার কোনো দরকার নেই। আর আরবিআই বলেছে যে কম করে 4টে মান্থলি উইথড্রলস কিন্তু করতেই হবে। এই স্টেপটা তাদের জন্য নেওয়া হয়েছে যাদের ব্যাংকিং চার্জেস এর থেকে ভয় লাগে। এই রুলটা আরবিআই এই কারণেই নিয়েছে কারণ ব্যাংক সবসময় জিরো ব্যালেন্স অ্যাকাউন্টকে কিন্তু লো প্রায়োরিটি দেয়, আর অনেকবার তো কাস্টমারকে বারণও করে দেয়, কিন্তু এই রুলস গুলোর সাথে কিন্তু ব্যাংক সেটা একেবারেই করতে পারবে না। নাম্বার 5, এফএনও ট্রেডিং। এখন স্টক মার্কেটের আরো একটা রুলস দেখে নেওয়া যাক। এই রুলটা আরবিআই গভর্নেন্স এর মধ্যে কিন্তু পড়ছে না, এটাকে সেবি গভর্ন করে, কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রুল যেটা কিন্তু আপনার অবশ্যই জানা উচিত। আপনি যদি তাদের মধ্যে পড়েন যারা ফিউচার অ্যান্ড অপশনসে ট্রেডিং করে পয়সা কামাতে চাইছেন, তো 2026 থেকে আপনার কস্ট অফ ট্রেডিং বাড়তে চলেছে। গভর্নমেন্ট কিন্তু এসটিটি তে হাইক করে দিয়েছে। প্রথমে এটা দেখে নেওয়া যাক যে এসটিটি কিভাবে কাজ করে। যখন আপনি শেয়ার কেনেন বা বেচেন, তো গভর্নমেন্ট সেই ট্রানজাকশনের উপর কিন্তু একটা ছোট ট্যাক্স লাগায়। এফএনওতে কিন্তু এই ট্যাক্সটা প্রথম থেকে একটু চর্চাতে ছিল, কিন্তু এখন এই হাইকের পরে এটা আপনার ট্রেডিং কস্টের সব থেকে বড় একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চেঞ্জেসটা কি। যদি আপনি 10 লাখ টাকার ফিউচার কন্ট্রাক্টটা বেচে দেন, তো আপনি 200 টাকার এসএসটি দেন। এখন 1 এপ্রিল 2026 থেকে ওই ট্রেডেই আপনাকে 500 টাকা দিতে হবে। এই 150% এর জাম্পটা কিন্তু সোজা আপনার প্রফিটকে পুরোপুরি খেয়ে নেবে। অপশন ট্রেডিং এর ট্যাক্স এখন 50% বেড়ে গেছে। আগে 10,000 টাকার প্রিমিয়াম টার্নওভারে 10 টাকার ট্যাক্স লাগাতে হতো, এখন 15 টাকা হয়ে গেছে। ভালো কথা এটাই যে ইকুইটি ডেলিভারি এবং ইন্ট্রাডে ক্যাশ এই দুটোতে কিন্তু কোনো রকমের বদল নেওয়া হয়নি। তো আপনি যদি একজন ইনভেস্টর হন যে শেয়ার কিনে থাকে, তাহলে কিন্তু আপনার এখন কোনো চিন্তা করার কারণ নেই। নাম্বার 6, ডিজিটাল ফ্রড কম্পেনসেশন। এখন আরো একটা ভালো নিয়মের ব্যাপারে কথা বলা যাক, যাতে আপনাদের একটা খুব ভালো সুবিধা হয়। এখন বন্ধুরা আপনারা সবাই জানেন যে ডিজিটাল ফ্রড কিন্তু এখন খুবই বড় একটা সমস্যা হয়ে উঠেছে। আরবিআইও জানে যে স্ক্যামস্টার কতটা অ্যাডভান্স হয়ে গেছে। এই কারণে 1 জুলাই 2026 থেকে কিন্তু একটা খুবই কাস্টমার ফ্রেন্ডলি রুল বের হয়েছে। আপনি যদি স্মল ভ্যালু ডিজিটাল ফ্রডের শিকার হন, মানে 50,000 টাকা অবধি, তাহলে আপনাকে কিন্তু আপনার লসের 85% কম্পেনসেশন দেওয়া হবে। ক্যাপিং এর ম্যাক্সিমাম লিমিট 25,000 টাকা রাখা হয়েছে। দ্য 5-ডে রুল, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার ফ্রড হওয়ার 5 দিনের মধ্যে ব্যাংকে কিন্তু রিপোর্ট করতে হবে। যদি আপনি দেরি করেন, তাহলে কিন্তু কম্পেনসেশন পাওয়াটা আপনার জন্য খুবই মুশকিল হয়ে যাবে। তারপরে হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম। এই ফেসিলিটিটা আপনি আপনার পুরো জীবনে শুধুমাত্র একবারই ক্লেম করতে পারেন। এটার মানে এটাই যে আরবিআই আপনাকে একটা সেফটি নেট কিন্তু দিয়ে দেবে, কিন্তু তারা চায় যে আপনি পরের বার থেকে যেন সাবধান থাকেন। নাম্বার 7, নিউ লোন রিকভারি রুল। তো বন্ধুরা আমরা অনেক সময় শুনেছি যে লোন রিকভারি এজেন্ট কিন্তু মানুষকে একেবারে হয়রান করে দেয়, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এমনকি রাত বেরাতে
ফোনও করে। আরবিআই কিন্তু এখন এটার উপরে খুবই কড়া একটা গাইডলাইন এনেছে, যাতে করে কাস্টমার প্রোটেকশনটা বেড়ে যায়। নিউ রুল অনুযায়ী নো হ্যারাসমেন্ট, মানে ব্যাংক বা এনবিএফসিস এর এজেন্টরা কিন্তু কেউ কোনো কাস্টমারকে মেন্টালি বা ফিজিক্যালি হ্যারাস করতে পারবে না। স্ট্রিক্ট টাইমিং, মানে এজেন্টরা কিন্তু শুধুমাত্র সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি কল বা ভিজিট করতে পারবে। তারপরে হলো প্রাইভেসি, তারা কিন্তু আপনার রিলেটিভস বা ফ্রেন্ডস কে ফোন করে আপনাকে ছোট করতে পারবেন না। তাদের ফোকাসটা শুধুমাত্র লোন রিকভারির উপর থাকা উচিত, আপনার সোশ্যাল ইমেজ খারাপ করার জন্য নয়। তারপরে আসে হচ্ছে পেনাল্টি। যদি কেউ ব্যাংকের রুলসটা ভেঙে দেয় তাহলে কিন্তু আরবিআই তার উপর পেনাল্টি লাগাবে এবং রিকভারি লাইসেন্সটা ক্যান্সেল করে দেবে। তো বন্ধুরা, শেষে কিন্তু আমার আপনাদের জন্য 3টে সাজেশন রয়েছে। প্রথমত, এটিএম লিমিটটা মনিটর করবেন। কার্ড হোক বা ইউপিআই, এটিএম উইথড্রলস এর একটা করে হিসেব রাখবেন, যাতে করে কিন্তু আপনাকে ফালতু চার্জেস দিতে না হয়। দ্বিতীয়ত, ডিজিটাল রেকর্ডস ভার্সেস সোশ্যাল মিডিয়া, আপনি সমস্ত হাই ভ্যালু খরচা ডিজিটাল মোডের মাধ্যমে করবেন, আর চেষ্টা করবেন যাতে করে আপনার ডিজিটাল লাইফস্টাইল মানে আইটিআর যেন সেটার সাথে ম্যাচ করে। তৃতীয়ত, ফাস্ট ফ্রড রিপোর্টিং, যদি কোনো ফ্রড হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ 1930 মানে ব্যাংক পোর্টালে রিপোর্ট করবেন 5 দিনের মধ্যে। ব্যাস এতটাই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন।